এই অন্তর্বর্তী সরকারের সামনে অনেক কাজ পড়ে আছে। বিগত 15 বছর ধরে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যে বিবর্তন হয়েছে সেটা যদি অটুট থাকে তাহলে কোনো অবস্থাতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন তো দেওয়া যাবে না এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় কাঠামো সুন্দরভাবে চলবে না। এর মধ্যে বিচার বিভাগ একেবারে ধস নেমেছে, নির্বাচন কমিশন ধস নেমেছে, পুলিশ বিভাগে ধস নেমেছে, সিভিল প্রশাসনে ধস নেমেছে। এগুলোকে রাইট ট্র্যাকে নিয়ে আসতে গেলে অনেক সংস্কার করতে হবে। সেই সংস্কার কাজগুলো করলেই পরে বাংলাদেশ যে একটা রাষ্ট্র, প্রত্যেকটা অর্গান ঠিকঠাক মতো যে কাজ করবে সেটাই তখন প্রস্ফুটিত হবে। এই কাজগুলো করতে হবে এই অন্তর্বর্তী সরকারের সময়ই। কিন্তু এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে কোনো অবস্থাতেই এই অন্তর্বর্তী সরকারকে শান্তিপূর্ণভাবে সুস্থ মস্তিষ্কে তাদের কাজগুলো করতে দেওয়া হচ্ছে না। এর মধ্যেই দেখা গেল যে আনসার বাহিনী তারা একটা দাবি নিয়ে গতকালকে সচিবালয়ের মধ্যে ঢুকে তাদের যে ষষ্ঠ উপদেষ্টা আছেন তাকে ঘেরাও করে রাখলেন এবং উপদেষ্টাদেরকেও পর্যন্ত অবরুদ্ধ করে রাখছে। তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তারপরেও তারা রাত 10টা পর্যন্ত সেখানে অপেক্ষা করে তাদেরকে যেন মনে হলো যে এই সচিবালয় অবরুদ্ধ করে রাখলেই পরে এই অন্তর্বর্তী সরকার পড়ে যাবে এবং এটাই ছিল তাদের একটা উদ্দেশ্য। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে এসে এই আনসার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে বা সংঘর্ষে লিপ্ত হয়ে এক পর্যায়ে তারা সেখান থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছে। কিন্তু এই আনসার বাহিনী কিভাবে এই ছাত্রদের উপরে আবার গুলি করলো, তাদের কাছে অস্ত্র আসলো কোথা থেকে, এটাই তো প্রশ্ন। তারা কেন এই ছাত্রদের উপরে গুলি করলো এবং পরবর্তীতে অনেককেই আবার পোশাক খুলে দৌড়ে পালানোর চেষ্টা করেছে, তাদেরকে কাউকে কাউকে ধরাও হয়েছে, তাদের টেলিফোন পর্যন্ত ট্র্যাক করা হয়েছে, টেলিফোন চেক করা হয়েছে, সেখানে বিভিন্ন জায়গা থেকে মেসেজ আসছে তারা কিভাবে এই আন্দোলন সংগ্রামগুলো করবে। তাতে পরিষ্কার করে বোঝা যায় এর পিছনে বড় ধরনের ইন্ধন কেউ না কেউ দিচ্ছে, আর দিলে পরে সেটা অবশ্যই পতিত ফ্যাসিস্ট সরকারের কোনো না কোনো প্রেতাত্মাই এই কাজগুলো করে যাচ্ছে। শুধু আনসার বাহিনী না, এর আগে গ্রাম পুলিশ এখানে আন্দোলন সংগ্রাম করেছে, তারা বিভিন্ন রাস্তায় অবস্থান ধর্মঘট করে নগর জীবনে এক একটা ভোগান্তির সৃষ্টি করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিরাও আসছে, এখানে বিক্ষোভ করছে, অবস্থান ধর্মঘট করছে। তাদের দাবি হলো তাদের চাকরি স্থায়ী করতে হবে, তাদের বেতন সরকারিকরণ করতে হবে। এটা বিগত সরকারের সময় তারা দাবি তোলে নাই। তাদের চাকরি হয়েছে 10 বছরের মধ্যে এবং সেটা বলতে হবে যে এরা সবাই আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মী। তারা কেন এই বিগত 10 বছরের মধ্যে এই দাবিটা আদায় করতে পারে নাই? এখন যেহেতু আওয়ামী লীগ সরকার নেই, তারা এখন এই অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবিগুলো নিয়ে আসছে। এরা সবাই আওয়ামী লীগের এবং যুবলীগের নেতা কর্মী, তারাও এই সরকারকে অস্থির অবস্থায় ফেলে দিয়েছে। এর আগে গ্রাম পুলিশও একই কাজ করেছে, তারাও তো চাকরি বাকরি করছে দীর্ঘদিন ধরে, কিন্তু স্থায়ী হওয়ার ব্যাপারে তারা বিভিন্ন সময় যে আন্দোলন সংগ্রাম করতে হয় তা করে নেই। এখন তারা এসে বলছে যেহেতু নতুন সরকার আসছে তার কাছ থেকে দাবিটা আদায় করে নিতে হবে, অর্থাৎ বাবার বাড়ির আবদার। তারা কোনো অবস্থাতেই বিগত সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করে নাই। নতুন করে আবার আরেকটা কার্ড খেলা শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে যে রিক্সা চালকদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। তারা এখন শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে, নগরী একেবারে স্থবির। এদের দাবি হচ্ছে যে অটোরিকশা বাতিল করে দিতে হবে, নিষিদ্ধ করতে হবে। কেন তাদের নিষিদ্ধ করতে হবে? তারা তো ইতিমধ্যেই এই অটোরিকশা চালিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, তাদের তো কোনো অবস্থাতেই নিষিদ্ধ করা যাবে না। প্রয়োজন হলে তারা পায়ে চলা যে সমস্ত রিক্সা আছে তারা ধীরে ধীরে এটাকে অটোরিকশায় রূপান্তরিত করতে পারে। এটার জন্য কেন রাস্তাঘাট বন্ধ করে দিতে হবে? এর আগেও এই সরকারকে অস্থির করে তোলার জন্য বেশ কয়েকবার কিন্তু পাল্টা কু হয়েছে। যেমন বিচার বিভাগীয় কু হয়েছে, তখন প্রধান বিচারপতিকে এবং অ্যাপিলেট ডিভিশনের সমস্ত বিচারপতিকে পদত্যাগ করানোর ব্যবস্থা করা হয়েছিল, তার মধ্যে দিয়ে সেই কুটা ঠেকানো গিয়েছিল। এর আগেও আরো দু একটা কু হয়েছিল যেগুলো আমরা দৃশ্যমান না হলেও এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকে একেবারে অস্থির করে তোলার জন্য এই কাজগুলো করা হয়েছে। আওয়ামী লীগের সবসময় টার্গেট থাকে, বিশেষ করে এই যে শেখ হাসিনা ছিলেন বিগত দিনে সরকার প্রধান হিসাবে, 1991 সালে যখন বিএনপি ওরকম ক্ষমতা আসার পরেই তিনি ঘোষণা দিয়ে নেমেছিলেন যে বিএনপি সরকারকে কোনো অবস্থায় শান্তিতে, একদিনের জন্য শান্তিতে থাকতে দেওয়া হবে না,
প্রতি মুহূর্তে আন্দোলন সংগ্রাম করে এবং ঝাঁকি দিয়ে তাদেরকে নাকি গণতন্ত্র শেখাবেন, এই ধরনের কথা বলে সেই সময়কার 5 বছরের বিএনপি সরকারকে অস্থির করে রেখেছিল। এবারও তাদের ঠিক একই ধরনের পথ অবলম্বন করে এই অন্তর্বর্তী সরকারকে তারা অস্থির করে তুলছে। অথচ এই অন্তর্বর্তী সরকারের প্রধান গতদিনে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন, যার যা দাবি আছে সেই দাবিগুলো লিখিত আকারে পেশ করুন, আপনাদের তো কোনো অবস্থাতেই রাস্তাঘাটে দাঁড়াতে হবে না, সেই দাবিগুলো আমরা আলোচনা করে যৌক্তিক পর্যায়ে মেনে নেওয়ার ব্যাপার হলে সেগুলো মেনে নিতে হবে। আপনাদেরকে কোনো অবস্থাতেই খারাপ থাকেন বা আপনারা বৈষম্যের শিকার হন, এই কথাগুলো আমরা চাই না। তিনি তো পরিষ্কার করে বলে দিয়েছেন। তাহলে কেন এই ধরনের আন্দোলন সংগ্রাম করে তাদেরকে ব্যতিব্যস্ত রাখা হচ্ছে? তাছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের যে অনুচর তারা কিন্তু এখনো পড়ে রয়েছে, সেইগুলোও তো এখনো ঠিক করতে পারে নাই। পুলিশ বিভাগ বলেন, সিভিল প্রশাসন বলেন, বিচার বিভাগ, সমস্ত নির্বাচন কমিশন, যেটাকে করতে হবে যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, তাদের আইনি কাঠামো দিতে হবে, তাদের পিছনে যারা আরো শক্তিশালী অর্গান থাকতে পারে সেই বিষয়গুলো নিয়েই তো তারা এখন ব্যতিব্যস্ত আছে। তাদের সামনে যে বাংলাদেশের জনগণ যাতে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে, এইরকম একটা রোড ম্যাপ নিয়ে তারা সামনের দিকে এগুচ্ছে। এবং তিনি পরিষ্কারভাবে যে গতদিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেখানে পরিষ্কার করে বলে দিয়েছেন, কাউকে তিনি হার্ট করেন নাই, কাউকে তিনি অপমান অপদস্থমূলক কোনো কটূক্তি পর্যন্ত কোনো কারোর সম্পর্কে তিনি করেন নাই। তিনি অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় যে বক্তব্যটা দিয়েছেন তা জাতির কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে।